সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা এইচএসসির রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার সম্পর্কে আলোচনা করব। এইচএসসি 2024 সালের সিলেবাসে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এই অধ্যায়টি নেই। তবে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। যারা এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে বিভিন্ন জায়গায়, বিশেষ করে মেডিকেল এবং বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের জন্য ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এই অধ্যায়টি থেকে অনেকগুলো এমসিকিউ কোশ্চান কমন পড়ার শুভ সম্ভাবনা রয়েছে। সেজন্য যারা এইচএসসি 2024 পরীক্ষা দিবে তারা পরীক্ষা দেওয়ার পরে হলেও নিরাপদ ব্যবহার ল্যাবরেটরির এই অধ্যায়টি ভালো করে পড়ে নেবে, যাতে সেখান থেকে কোনো ধরনের এমসিকিউ আসলে সেটা আর মিস না হয়। আমরা দেখব ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। আসলে ল্যাবরেটরিতে যখন আমরা ব্যবহারিক কাজগুলো করি, সেখানে আমাদের নিজেদের নিরাপত্তা সহ ল্যাবরেটরি নিরাপত্তা কীভাবে রক্ষা করা যায় সেটা এখানে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে রসায়নের বেসিক অনেক কিছু শেখা যায় এবং যারা চাকরির পরীক্ষা দিবে রসায়ন রিলেটেড তাদের জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ রসায়নের বেসিক বলতে এই অধ্যায়ে অনেক কিছু শেখানো হয়েছে, যেগুলা বিভিন্ন ধরনের মৌখিক পরীক্ষা সহ লিখিত পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় কাজে লেগে থাকে। তাহলে দেখা যাক এই অধ্যায়ে কী নিয়ে আলোচনা করা হয়েছে এবং কোন জিনিসটা কি আমরা সেটা আলোচনা করব এবং কোনটা কোন কাজে ব্যবহার করা হয় সেটাও আমরা আলোচনা করব। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের প্রথমে যে টপিকসটি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যাবরেটরির ব্যবহার বিধি। আসলে ল্যাবরেটরিতে আমরা কাজ করতে গেলে আমাদের নিজেদের নিরাপত্তার জন্য যে জিনিসগুলো দরকার, সেই জিনিসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের পোশাক। ল্যাবরেটরি নিরাপত্তা সামগ্রীর অন্যতম হচ্ছে পোশাক, যেটাকে আমরা অ্যাপ্রন বলে থাকি। আমাদের হ্যান্ড গ্লোভস দরকার হয়, যাতে আমরা বিভিন্ন ধরনের কাচের টুকরা বা কেমিক্যাল ব্যবহার করার সময় আমাদের হাতের নিরাপত্তা বজায় রাখতে পারি। চোখের নিরাপত্তার জন্য সেফটি গ্লাভস দরকার, এবং আমাদের যদি হেড কভার থাকে তাহলে ভালো। আর যদি অবশ্যই রসায়ন ল্যাবে ঢুকতে হলে তোমার সেফটি শু দরকার হবে, যাতে পায়ে কোনো ধরনের রাসায়নিক পদার্থ পরে সে পায়ের ক্ষতি করতে না পারে। এবং মুখে মাস্ক হলে আরও ভালো। যদি কোনো কারণে নিরাপত্তার বিঘ্ন ঘটে, কোনো কারণে কোনো ধরনের রাসায়নিক পদার্থ আমাদের শরীরের কোনো অংশে পড়ে যায়, আরও নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন উন্নত মানের ল্যাবে সেফটি শাওয়ার দেখতে পাবো। এবং কেমিক্যাল সাবধানে হ্যান্ডেল করার জন্য আমরা ফিউম হুড দেখতে পাবো এবং সাথে বেসিন দেখতে পারবো, যেগুলো আমাদের ল্যাবরেটরিতে নিরাপদভাবে কাজ করার জন্য সহজ করে দেবে। আমরা এখানে একটা বক্স দেখতে পাচ্ছি, যে বক্সে একটা ওয়েবসাইট দেওয়া আছে এবং সাথে একটা লেখা আছে MSDS। এই জিনিসটা কি? MSDS এর পূর্ণরূপ হচ্ছে ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। আমরা যখন কোনো রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করব, প্রত্যেকটা রাসায়নিক পদার্থের এগেনিস্টে একটা MSDS আছে। ওই রাসায়নিকটার কী ধরনের হ্যাজার্ডাস না টক্সিক, এটা কীভাবে ইউজ করতে হবে সেটার প্রিকশন এবং ডিসকাশন নিয়ে একটা শিট তৈরি করা থাকে। প্রত্যেকটা কেমিক্যালের সাথে, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের সাথে একটা MSDS থাকে। ল্যাবরেটরিতে একজন শিক্ষার্থীর কি কাজ করবে এবং তার সেখানে করণীয় কী, অবশ্যই সেজন্য হচ্ছে তোমার প্রথমে সেফটি ফার্স্ট। ল্যাবরেটরিতে আসার আগে অবশ্যই স্বচ্ছ ধারণা থাকতে হবে যে একটি ল্যাবরেটরিতে কী ধরনের নিরাপত্তা সামগ্রী থাকে এবং আমাকে কী ধরনের অ্যাটিটিউড করতে হবে। ল্যাবরেটরিতে অবশ্যই ঢোকার আগে যে নিয়মগুলো অবশ্যই মানতে হয়, যেগুলোকে আমরা আসলে গোল্ডেন রুল বলে থাকি, যে ল্যাবরেটরিতে আসার আগে অবশ্যই ভালো করে ধারণা নিয়ে আসতে হবে আমি ল্যাবে গিয়ে কী করবো। সেখানে কোনো ধরনের চিৎকার চেঁচামেচি, জোরে কথা বলা যাবে না। সেখানে প্রত্যেকে কাজ করবে, প্রত্যেকে পরিষ্কার করবে এবং সেখানে খুব সাবধানতার সহিত কাজ করবে, কারণ সেখানে অনেক ধরনের গাঢ় অ্যাসিড, গাঢ় ক্ষার এবং বিভিন্ন ধরনের কাচের টুকরা থাকে। যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তারপর আমরা যেখানে যে
গ্লাস সামগ্রী আছে, কাঁচ সামগ্রী, সেগুলো খুব সাবধানে ব্যবহার করতে হবে যাতে কোনো ধরনের কাঁচ সামগ্রী ভেঙে না যায়। যদি অসাবধানতাবশত ভেঙেও যায়, সেই কাজগুলো যাতে আমরা নিরাপদে ডাস্টবিনে ফেলতে পারি সেই ব্যবস্থা করতে হবে। আমরা বিভিন্ন ধরনের কাচের সামগ্রী ব্যবহার করে থাকি, যেমন বুলেট, পিপেট, ফানেল, কনিক্যাল ফ্লাস্ক, বিকার, ভলিউমেট্রিক ফ্লাস্ক, মেজারিং সিলিন্ডার, ওয়াচ গ্লাস, টেস্ট টিউব। প্রত্যেকটা কাচের সামগ্রীকে আমাকে কাজ করার পূর্বে সেটাকে ভালো করে ধৌত করতে হবে। সেই ধৌত করার জন্য আমার যেই জিনিসটি আমরা ব্যবহার করে থাকি, সাধারণত ডিটারজেন্ট ব্যবহার করে থাকি। যদি ডিটারজেন্ট দিয়ে আমরা ভালো মতো কাচের সামগ্রীগুলো পরিষ্কার করতে না পারি, সেক্ষেত্রে আমাকে অবশ্যই ক্রোমিক অ্যাসিডের মিশ্রণ ব্যবহার করতে হবে। অবশ্যই এখানে ক্রোমিক অ্যাসিডের মিশ্রণটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে ক্রোমিক অ্যাসিডটা কি সেটা আমাদের জেনে রাখা ভালো। ক্রোমিক অ্যাসিডটা হচ্ছে পটাশিয়াম ড্রাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ। যদি আমরা পটাশিয়াম ড্রাইক্রোমেটের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ করে একটি উন্নত মানের পরিষ্কারক দ্রবণ প্রস্তুত করে রাখতে পারি, যদি আমরা ডিটারজেন্ট দিয়ে কোনো কিছু পরিষ্কার করতে না পারি, তাহলে ক্রোমিক অ্যাসিডের মিশ্রণ দিয়ে অবশ্যই সেটা পরিষ্কার করা যাবে। তবে ক্রোমিক অ্যাসিড ব্যবহার করার পূর্বে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তাছাড়াও আরও গ্লাস সামগ্রী পরিষ্কার করার বিভিন্ন ধরনের দ্রবণ রয়েছে। আমরা জানি সোডিয়াম কার্বনেট দ্রবণ, বাজারে যে ডিটারজেন্ট পাওয়া যায় ডেকন 90, এগুলোও কাঁচ সামগ্রী ধৌত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। দেন এই কাঁচ সামগ্রীর সাথে ল্যাবরেটরিতে আরও বিভিন্ন ধরনের যন্ত্রপাতি থাকে। তার মধ্যে একটা হচ্ছে ব্যালেন্স মিটার। আগের দিনের ল্যাবরেটরিতে অ্যানালগ ব্যালেন্স মিটার ব্যবহার করা হতো। বর্তমানে 2 ডিজিট বা 4 ডিজিটের ডিজিটাল ব্যালেন্স মিটার ব্যবহার করা হয়, যা দ্বারা আমরা যে কোনো ধরনের রাসায়নিক পদার্থ খুব সূক্ষ্মভাবে মেপে সেটা দ্বারা দ্রবণ প্রস্তুত সহ যে কোনো রাসায়নিক পরীক্ষায় ব্যবহার করতে পারি। কেমিস্ট্রির ব্যবহারিকের মধ্যে আসলে 2 ধরনের অ্যানালাইসিস হয়ে থাকে। একটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, যেটা হচ্ছে আঙ্গিক বিশ্লেষণ। কোয়ালিটেটিভ, দ্যাট মিনস হোয়াট ইজ দিস, এই জিনিসটা কি, সেটার কোয়ালিটি কি, মানে এখানে কি আছে সেটা জানাই হচ্ছে আসলে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। এটা হচ্ছে মাত্রিক বিশ্লেষণ বা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। কোয়ান্টিটি শব্দটা আমরা শুনেই বুঝতেছি কি পরিমাণ, কি পরিমাণ, হাউ মাচ, কি পরিমাণ জিনিসটা যদি আমি জানতে পারি, তাহলে সেটা হচ্ছে আমার কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের উদ্দেশ্য। এবার আঙ্গিক বিশ্লেষণের জন্য আসলে কী ধরনের আঙ্গিক বিশ্লেষণ আমাদের কাজে লাগে, যেমন একটা সল্টে 2টা পার্ট থাকে, একটা হচ্ছে অম্লীয়মূলক, একটা হচ্ছে ক্ষারীয়মূলক। আসলে সাধারণত অ্যানায়নগুলোকে অম্লীয়মূলক বলা হয় এবং ক্যাটায়নগুলোকে ক্ষারীয়মূলক বলা হয়। এই অম্লীয়মূলক এবং ক্ষারীয়মূলক কোন মূলকটি আছে, সেখানে কি অম্লীয়মূলক ক্লোরাইড আছে না সালফাইড আছে, সেটা জানাই আসলে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। আর কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস কি পরিমাণ আছে, 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, সেটা আমরা বিভিন্ন ধরনের মাত্রিক বিশ্লেষণ আছে, যেমন ভলিউমেট্রিক অ্যানালাইসিস বা ভলিউমেট্রিকের আরেকটা নাম টাইটিমেট্রিক অ্যানালাইসিস। টাইটেশন করে আমরা এটা নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজ সামগ্রী ব্যবহার করা হয়ে থাকে। আমরা জানি, দেখতে পাচ্ছি মেজারিং সিলিন্ডার, ভলিউমেট্রিক ফ্লাস্ক, পিপেট, বুলেট স্ট্যান্ড। পিপেট দিয়ে সলিউশন টানা হচ্ছে, এখানে দেখানো হচ্ছে ডিরেক্ট মুখ দিয়ে সে পিপেট আউট করছে। আসলে এটা ক্ষতিকর, যে কোনো মুহূর্তে কেমিক্যাল তার মুখের ভিতরে চলে যেতে পারে, সেজন্য পিপেট ফিলার অবশ্যই ব্যবহার করতে হবে। আরও অনেক ধরনের কাজ সামগ্রী এখানে আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা যখন বিভিন্ন ধরনের কাজ সামগ্রীকে বুনসেন বার্নারে হিট করব, সেজন্য আমাদের অবশ্যই এখানে গ্যাস অথবা ল্যাম্প আছে। আমরা জানি এই ল্যাম্পে আমরা বিভিন্ন ধরনের টেস্ট টিউব, বিভিন্ন ধরনের টং অথবা টেস্ট টিউব হোল্ডার দিয়ে ধরে হিট করে থাকি। এই শিখা বা বুনসেন বার্নারে 2 ধরনের শিখা আছে, যেখানে আমরা জানি যে উজ্জ্বল শিখা বা অনুজ্জ্বল শিখা। অবশ্যই এই জিনিসটা আমরা ব্যবহারিক ক্লাসের সময় বা প্র্যাকটিক্যাল ক্লাসে কেউ সাবধানতা অবলম্বন করি না, সেজন্য দেখা যায় অনেকের টেস্ট টিউব বা যে কোনো কাজ সামগ্রীর নিচে কালো হয়ে যায়, কার্বনের কালো হয়ে যায়, কালি পড়ে যায়। সেজন্য আমরা খুব সাবধানে যদি কাজ করি তাহলে আমাদের এই কাজটা হবে না। এখানে 2 ধরনের শিখা আমরা জানি। অনুজ্জ্বল শিখা, যদি এখানে বুনসেন বার্নারের টিউবের নিচের দিকে একটি ছিদ্র থাকে, সেই ছিদ্রটা যদি বুনসেন বার্নারের বায়ু ছিদ্রের সাথে মিলে যায়, মানে খোলা থাকে,
তখন হচ্ছে সেখানে পূর্ণ দহন ঘটবে, সেজন্য সেখানে অনুজ্জ্বল শিখা তৈরি হবে। আর যদি বুনসেন বার্নারের বায়ু ছিদ্র এবং বুনসেন টিউবের যে বায়ু ছিদ্র মিলে না যায়, অর্থাৎ নিজের ছিদ্রটি বন্ধ থাকে, তখন উজ্জ্বল শিখা তৈরি হবে। যদি উজ্জ্বল শিখা তৈরি হয় তাহলে অবশ্যই মনে রাখতে হবে টেস্ট টিউব বা কাঁচ সামগ্রীর নিচে কালো হয়ে যাবে। সেজন্য যদি টেস্ট টিউব বা কোনো জিনিস কালো না করতে চাই তাহলে আমাদের অবশ্যই অনুজ্জ্বল শিখাটা ব্যবহার করতে হবে। উজ্জ্বল শিখা ব্যবহার করা হয় না, সেজন্য পরীক্ষাগারে সাধারণত উজ্জ্বল শিখা ব্যবহার করা হয় না। যদি গ্যাস সংযোগ না থাকে তাহলে অবশ্যই আমাদের স্পিরিট ল্যাম্প ব্যবহৃত যে কোনো বার্নার ব্যবহার করা যায়। সেখানে আমরা তাপ দিই, দেখা যাচ্ছে আমরা ল্যাবরেটরি একসাথে অনেক লোক কাজ করি, সেখানেও সাবধানতা অবলম্বন করতে হবে। যেদিকে মানুষ না থাকবে সেদিকে মুখ রেখে টেস্ট টিউবের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা সেটাকে হিট করতে হবে, তাহলে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের হিট দেওয়ার কৌশল, এবং ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের রিয়েজেন্ট বা বিকারক থাকে, যেগুলোকে বিভিন্ন ধরনের বিকারক বোতল বা রিয়েজেন্ট বোতলে রাখা হয়। সেই বিকারক আসলে অন্য কোনো পদার্থের সাথে যদি কোনো রাসায়নিক পদার্থে বিক্রিয়া করে তাহলে সেটা বিকারক হিসাবে ব্যবহার করা হয়। সেই বিকারকগুলো প্রত্যেক বিভিন্ন ধরনের বিভিন্ন মাপের বোতলে রাখা হয়। সেই বোতলগুলো সাধারণত রিয়েজেন্ট বোতল বা বিকারক বোতল। সেই রিয়েজেন্ট তৈরি করার নিয়মও আমরা জানি। যে কোনো রিয়েজেন্ট আমরা তৈরি করতে পারি। ল্যাবরেটরিতে ব্যবহৃত সাধারণত যে বিকারকগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে লঘু অ্যাসিড, লঘু ক্ষার। অ্যাসিডগুলোর মধ্যে আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। ক্ষারগুলোর মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এছাড়াও বিভিন্ন ধরনের বিশেষ বিকারক আছে যেগুলো আমরা ল্যাবরেটরিতে গেলে দেখতে পাই। পটাশিয়াম ফেরোসায়ানাইড, অ্যামোনিয়াম থায়োসায়ানেট, পটাশিয়াম ফেরিসায়ানাইড, অ্যামোনিয়াম অক্সালেট, পটাশিয়াম পাইরোঅ্যান্টিমনেট, নেসলার বিকারক, পটাশিয়াম টেট্রাহাইড্রোমার্কিউরেট, সিলভার নাইট্রেট, বেরিয়াম নাইট্রেট দ্রবণ। এছাড়া বিভিন্ন ধরনের ইন্ডিকেটর আমরা দেখতে পাই, যেগুলা অম্লক্ষার টাইট্রেশনে নির্দেশক হিসেবে ব্যবহার করা হয়। লিটমাস পেপার, লিটমাস ব্লু, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনফথ্যালিন, এগুলোও আমরা তৈরি করে বিভিন্ন ধরনের রিয়েজেন্ট বোতলে রাখি। এবার এই যে রিয়েজেন্ট বোতলে আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য রাখি, সেগুলো সংরক্ষণ এবং ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। সেজন্য বিভিন্ন ধরনের ঝুঁকির জন্য বা বিভিন্ন ধরনের ঝুঁকি মাত্রার যেই সাবধানতা সেগুলো চিত্রের সাহায্যে দেখানো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিষাক্ত যেই কেমিক্যালগুলো সেগুলোর উপরে এক ধরনের চিহ্ন থাকে, যেটাকে টক্সিক সাইন বলে। বিষাক্ত পদার্থগুলোর মধ্যে বিভিন্ন ধরনের পয়জনাস গ্যাস, বিভিন্ন ধরনের হেভি মেটালের লবণ, যেগুলো নিঃশ্বাসের সাথে গেলে মানুষের এমনকি মৃত্যু হতে পারে। সেজন্য এই সাইনগুলো যদি আমরা সেই কেমিক্যাল বোতলের গায়ে লেখা বা ছবি আকারে টানানো থাকে তাহলে আমরা বুঝতে পারবো সেটাতে কোন ধরনের বিষাক্ত পদার্থ, টক্সিক পদার্থ আছে। তারপর আমরা এরকমভাবে অনেকগুলো চিত্র দেখতে পাই ভেরি টক্সিকের জন্য, ক্ষতিকারক পদার্থের জন্য, উত্তেজক পদার্থের জন্য, দাহ্য পদার্থের জন্য, মারাত্মক দাহ্য পদার্থের জন্য, বিস্ফোরক পদার্থের জন্য, পরিবেশের জন্য যেগুলো ক্ষতিকর সেগুলার, এবং জারক পদার্থ, ক্ষয়কারী পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ, বিভিন্ন ধরনের ঝুঁকি চিহ্ন আমরা দেখতে পাই। আমরা আগে বলেছিলাম যে কোনো রাসায়নিক দ্রব্য সংরক্ষণের জন্য অবশ্যই তার ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট অনুসরণ করতে হবে। ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট তৈরি করা হয় ওই রাসায়নিক পদার্থটার মাত্রা, তার ক্ষতির মাত্রা এবং সেখানে তার সম্পর্কে ডিটেলস দেওয়া থাকে, তার নাম, তার মেয়াদ, সে কী ধরনের ব্যবহার করে, সেগুলো সব কিছু, কী ধরনের রিস্ক থাকে, কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে, সব কিছু তার এমএসডিএস শিটে লেখা থাকে। সেজন্য অবশ্যই প্রত্যেকটা কেমিক্যালের এমএসডিএস সংরক্ষণ করতে হবে এবং এমএসডিএস অনুসরণ করতে হবে। এখানে কিছু রাসায়নিক পদার্থের এমএসডিএসের একটি শিট দেওয়া আছে। ঝুঁকিপূর্ণ রাসায়নিক দ্রব্যসমূহ সংরক্ষণে এমএসডিএস, যেটা বিভিন্ন ধরনের আমরা সলভেন্ট সহ অনেক কেমিক্যাল দেখতে পাচ্ছি যেগুলা ঝুঁকি এবং নিরাপদ সতর্কতা এবং হ্যাজার্ডাস প্রতীক হিসাবে দেওয়া আছে।
সে সকল রাসায়নিক দ্রব্য সংরক্ষণের বিশেষ কিছু নিয়ম থাকে, সেই নিয়মগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। রাসায়নিক পদার্থসমূহ যথাযথভাবে বিভিন্ন ধরনের লেবেল করে রাখতে হবে। আমরা যদি কোনো রাসায়নিক পদার্থের প্রত্যেক কালারলেস সলিউশন থাকে, সেগুলো যদি আমরা লেবেলিং করে না রাখি তাহলে বুঝতে পারবো না আসলে কোনটা ঝুঁকি বেশি, কোনটা ঝুঁকি কম, বা কোনটা গাঢ়, কোনটা লঘু, অথবা কোনটাতে কি আছে, তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। রাসায়নিক দ্রব্য ব্যবহারে বিভিন্ন ধরনের সতর্কতা অবশ্যই আমাদের অবলম্বন করতে হবে। সেজন্য সেফটি ফার্স্ট নীতি অবলম্বন করে নিজের সেফটি আগে সংরক্ষণ করতে হবে। কোনো ধরনের রাসায়নিক দ্রব্য হাত দিয়ে স্পর্শ করা যাবে না, নাক দিয়ে ঘ্রাণ নেওয়া যাবে না, এবং জিহ্বা দিয়ে স্বাদ নেওয়া যাবে না। সরাসরি হাত দিয়ে স্পর্শ করা যাবে না, দূর থেকে ঘ্রাণ নিতে হবে, অথবা বিভিন্ন ধরনের পরীক্ষার মাধ্যমে বুঝে নিতে হবে যে এটা কোন ধরনের রাসায়নিক পদার্থ, দেন সিদ্ধান্ত নিতে হবে এটা কীভাবে ব্যবহার করতে হবে। বিভিন্ন ধরনের ক্ষতিকর বিষাক্ত বিকারকের পরিবর্তে বিকল্প কোনো কিছু ব্যবহার করা যায় কি না সেটা আগে নিশ্চিত করতে হবে। যদি বিষাক্ত জিনিসের পরিবর্তে কোনো ধরনের বিপরীত কেমিক্যাল ব্যবহার করা যায় তাহলে পরিবেশের জন্য ক্ষতি হবে এবং পরিবেশ বান্ধব হবে। ব্যবহৃত যে কোনো রাসায়নিক দ্রব্যের সংরক্ষণ এবং বজ্র অপসারণ, আমরা বিভিন্ন ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে সেটা অপসারণের না করে আমরা এদিক সেদিক যদি ফালাই, বিভিন্ন ধরনের নালা বা ড্রেনে যদি ফালাই, তাহলে দেখা যায় সেটাও পরিবেশের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে। সেজন্য আমাদের পরীক্ষাগারে যে বজ্র তৈরি হয় সেই বজ্র ব্যবস্থাপনা করতে হবে। সেখানে যদি আমরা বজ্র ব্যবস্থাপনার জন্য ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের পদার্থ আছে, রাসায়নিক পদার্থ, তারপর কাজ সামগ্রী, সেগুলোকে আলাদা আলাদা করে অবশ্যই সেটাকে ট্রিটমেন্ট করে নিরাপদভাবে অপসারণের ব্যবস্থা করতে হবে, যাতে পরিবেশের কোনো ধরনের ক্ষতিকর না হয়। পরিবেশের উপর ল্যাবরেটরিতে ব্যবহৃত যে দ্রব্য, সেই দ্রব্যের খুবই ব্যাপকভাবে প্রভাব পড়ে থাকে। ল্যাবরেটরিতে অধিক ব্যবহৃত এবং পরিবেশের জন্য ক্ষতিকর যে সকল রাসায়নিক পদার্থ, যেগুলো হচ্ছে অজৈব অ্যাসিড, বিশেষ করে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, অজৈব ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট, বিভিন্ন ধরনের হেভি মেটাল, লেড, মার্কারি, ক্যাডমিয়াম, যেগুলো হচ্ছে মানুষের খাদ্য শৃঙ্খলে যদি কোনোভাবে প্রবেশ করে মানুষের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায়। বিভিন্ন ধরনের দ্রাবক, বিশেষ করে জৈব দ্রাবকগুলো ইথানল, এসিটন, ক্লোরোফর্ম, বেনজিন, ক্লোরোবেনজিন ইত্যাদি, এবং ল্যাবরেটরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের জৈব অজৈব গ্যাস, যেগুলো যদি পরিবেশে কোনো কারণে যায় তাহলে পরিবেশের অবশ্যই বাস্তু সংস্থান বা বাস্তু শৃঙ্খলের ক্ষতি হবে। পরিবেশ এবং স্বাস্থ্যের উপর ল্যাবরেটরিতে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্যের প্রভাব আমাদের শরীরে আসবে। যে সকল রাসায়নিক পদার্থ আমরা ল্যাবরেটরিতে ব্যবহার করি সেগুলো যদি কোনোভাবে মানুষের শরীরে প্রবেশ করে মানুষের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ অঙ্গাণু নষ্টসহ মানুষের মৃত্যুর কাছাকাছি চলে যাবে। সেজন্য আমাদের সাবধানে ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করতে হবে। রাসায়নিক দ্রব্যের যত কম ব্যবহার করা যায় তত ভালো, সেজন্য বলছি পরিমিত পরিমাণ রাসায়নিক পদার্থের ব্যবহার। বর্তমান যুগের সেমি মাইক্রো বা মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতিতে যাতে কম পরিমাণ রাসায়নিক পদার্থ ব্যবহার করে কাজ করা যায় সেজন্য হচ্ছে বিকল্প পদ্ধতি ব্যবহার করা যায়। আমরা জানি যে সেমি মাইক্রো পদ্ধতিতে যদি আমরা যে হাইড্রোজেন সালফাইড দুর্গন্ধযুক্ত, যেটাতে ডিম পচার গন্ধ হয়, বিভিন্ন ধরনের লবণ অ্যানালাইসিসে গ্রুপ বিকারক হিসেবে ব্যবহার করা যায়, সেটার পরিবর্তে যদি থায়োএসিটামাইন ব্যবহার করা যায় তাহলে মাইক্রো লেভেলে আমরা থায়োএসিটামাইন বিকারক ব্যবহার করতে পারি। তাহলে আমরা H2S এর পরিবর্তে এটা ব্যবহার করলেও কিছুটা হলেও পরিবেশের ক্ষতি থেকে রক্ষা করা যাবে। তাহলে থায়োএসিটামাইটের সাথে পানি দিলে সেখানে আমরা জানি অ্যামাইড এবং H2S গ্যাস তৈরি হয়। সেই H2S গ্যাস দিয়ে আমরা বিশেষ করে লবণ অ্যানালাইসিসের গ্রুপ 2 এর A, 2 এর B, 3 এর B এর যেই ক্ষারীয় মূলকগুলো সেগুলো শনাক্ত করতে পারি। বর্তমানে রাসায়নিক যে অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিসের পরিবর্তে ইনস্ট্রুমেন্টাল অ্যানালাইসিসের ব্যাপক ব্যবহার দিন দিন বাড়তেছে। সেজন্য আমরা বিভিন্ন ধরনের টেকনিক যেমন স্পেকট্রোফটোমেট্রিক টেকনিক বা ক্রোমাটোগ্রাফি টেকনিক, যেমন হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি বা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি বা জেল পারমেশন লিকুইড ক্রোমাটোগ্রাফি এবং ইউভি ভিজিবল আইআর এনএমআর ফ্লোরেসেন্স মাস স্পেকট্রোমেট্রি দ্বারা বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করতে পারি। সেটাও আমাদের জন্য খুবই ব্যাপকভাবে পরিবেশ দূষণ থেকে রক্ষা করতে পারে। তাছাড়া বিভিন্ন ধরনের থার্মো অ্যানালাইসিস যেমন ডিফারেন্সিয়াল স্ক্যানিং ক্যালোরিমেট্রি, অ্যাটমিক ভাইব্রেশন স্পেকট্রোফটোমেট্রি এবং এক্স-রে ডিফ্রেকশন বা স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি বা ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি দ্বারা আমরা বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করতে পারি, যেগুলো রাসায়নিকভাবে বিশ্লেষণ করার উপর কিছুটা হলেও চাপ কমাতে সাহায্য করবে। বিভিন্ন ধরনের সেমি মাইক্রো পদ্ধতিতে
যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলো আমরা জানি যে টেস্ট টিউব বা সেন্ট্রিফিউজ মেশিনে যে টিউব ব্যবহার করা হয়, যেখান থেকে আমরা লিকুইড এবং কোনো সলিডের মিশ্রণ থেকে সেই সলিড এবং লিকুইডটাকে আলাদা করতে পারি। এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ল্যাবরেটরিতে ব্যবহার করা হয়, যেমন স্প্যাচুলা, ওয়াটার বাথ, ইভাপোরেশন মেশিন। এগুলো ব্যবহার করে আমরা দেখতে পাচ্ছি ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের কাজ করা হয়। ল্যাবরেটরিতে নিরাপদ সামগ্রী নিয়ে আমরা আগে কথা বলেছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে নিরাপদ গ্লাভস, হ্যান্ড গ্লাভস, বিভিন্ন ধরনের সেফটি শাওয়ার, ঝর্ণা, আই ওয়াশ শাওয়ার, ওয়াটার বাথ, ফিউম হুড, এগুলো অবশ্যই একটা আদর্শ ল্যাবরেটরিতে প্রয়োজন। সেখানে নিরাপত্তার জন্য কোনো কারণে যদি ল্যাবরেটরিতে আগুন লেগে যায়, কারণ একটি রসায়ন ল্যাবে সচরাচর আগুন ব্যবহার করা হয়, সেখানে গ্যাসের সংযোগ থাকে, অবশ্যই সেই ল্যাবে অগ্নি নির্বাপক যন্ত্র রাখতে হবে, ফায়ার এক্সটিংগুইশার এবং অগ্নি নির্বাপক কম্বল এবং বালি ভর্তি বালতি। যে কোনো সময় যদি আগুন লেগে যায়, যাতে আমরা এগুলো ব্যবহার করে সাময়িকভাবে আগুন নেভানোর চেষ্টা করতে পারি। কোনো কারণে যদি ল্যাবরেটরিতে কোনো শিক্ষার্থী বা ল্যাবরেটরিতে কাজ করে এমনকি আহত হয়, তাহলে তাকে যাতে প্রাথমিক চিকিৎসা দিতে পারি সেজন্য একটি ফার্স্ট এড বক্স রাখতে হবে, এবং ফার্স্ট এড বক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য যে সকল ব্যান্ডেজ, সিজার রাখা লাগে সেগুলো রাখতে হবে, এবং প্রাথমিকভাবে বিভিন্ন ধরনের নর্মাল যে ওষুধ, সেই ওষুধগুলো রাখতে হবে, যাতে যে কোনো কেউ প্রাথমিকভাবে অসুস্থ হয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দেন হসপিটালে ট্রান্সফার করা যায়। আমাদের এই অধ্যায়ের মোটামুটি ল্যাবরেটরি বিষয়ক পড়াশোনা, সেখানে যেটা হচ্ছে এইচএসসি 2024 সালের সিলেবাসে নেই। অবশ্যই এখান থেকে তোমাদের ভর্তি পরীক্ষার জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকবে। সে অধ্যায় আমরা এখানেই শেষ করতে চাই, এবং এখান থেকে যদি 2025 সালে ফুল সিলেবাসে যখন পরীক্ষা হবে, সেখান থেকে বিভিন্ন ধরনের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোশ্চেন আসবে। তার মধ্যে বিভিন্ন ধরনের গ্লাভস কি কয়েক ধরনের আছে সেগুলোর বর্ণনা, এবং বিভিন্ন ধরনের নিরাপত্তা সামগ্রীর বর্ণনা, বিভিন্ন ধরনের কাচের সামগ্রীর বর্ণনা, এবং এখান থেকে বিশেষ করে নৈর্ব্যক্তিক প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন এসে থাকবে। সেগুলো যদি আমরা ভালোভাবে পড়ি, তাহলে এই অধ্যায় থেকে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। যদি কারো কোনো সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যে কোনো ধরনের রসায়নের বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। এই যদি বন্ধ করলে ফটো দেয় আবার।